প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণী ও সিবিএসই বোর্ডেরও দশম শ্রেণীর পাঠ্য হিসেবে নির্বাচিত। তা সেখানে এর আগের একটি ভিডিওতে আমি প্রথম প্রশ্নটার উত্তরসহ আলোচনা করেছিলাম। আজকে দেখো এরপরে আর দুটো প্রশ্ন আলোচনা করছি এবং এই দুটো প্রশ্নের মধ্যে একটা যোগসূত্র রয়েছে কি, যে জগদীশবাবুর বাড়িতে হরিদা যখন বিরাগীর ছদ্মবেশ ধারণ করে গিয়েছিলেন সে সময় তার বাহ্যিক যে ভাব ভঙ্গি সাজ পোশাক কেমন ছিল সেটা একটা প্রশ্নের উত্তরে আসছে। এবং জগদীশবাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশ ধারণ করে একজন প্রকৃত বিরাগীর মনোভাব প্রকৃতি বা চিন্তা ভাবনা দার্শনিক বোধ কীভাবে তার মন্তব্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন সেই অংশটা 3 নম্বর প্রশ্নে রয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা যে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম এই প্রশ্নটা তৈরি করলে আর একটা প্রশ্ন তৈরি হবে, সেটা বোঝাচ্ছিলাম যে এখানে পুরো গল্পের মধ্যে বহুরূপী গল্পের মধ্যে হরিদার যে বিভিন্ন বহুরূপ ধারণ করার দিকগুলি ফুটে উঠেছে বা কোন বহুরূপ ধারণ করার মধ্য দিয়ে তিনি কাদের কিভাবে মনোরঞ্জন করেছিলেন সে বিষয়ে যদি একটি রচনাধর্মী প্রশ্ন আসে তার উত্তরও কিন্তু এই 1 নম্বর প্রশ্নের মধ্যে তৈরি হয়ে যাওয়ার কথা। তাহলে দেখো আজকে 2 নম্বর প্রশ্নটা পড়ছি। চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ কি? দেখো এখানে নাম্বারটা দিয়েছি 2+3, এটা কিন্তু হতে পারে 1+4। এখানে জগদীশবাবুর পরিচয়টার ক্ষেত্রে যেমন নাম্বার থাকবে সেভাবে তোমাকে তার পরিচয়টা সংক্ষেপে না হলে অতি সংক্ষেপে তুলে ধরতে হবে। তাহলে আমরা জগদীশবাবুর পরিচয়টা সংক্ষেপেই বলছি যে তিনি হচ্ছেন এই সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের একটি পার্শ্ব চরিত্র এবং তারও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গল্পের প্রধান চরিত্রের পাশাপাশি রয়েছে, বা প্রধান চরিত্রগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই রকমই একজন জগদীশবাবুর মতো পার্শ্ব চরিত্রের প্রয়োজন খুব বেশি করে রয়েছে এই গল্পে। এবং স্বভাবে আমরা দেখি তিনি শিক্ষিত, মার্জিত, ভদ্র, সৌম্য, শান্ত এক চেহারার অধিকারী মানুষ এবং তিনি ছিলেন ধনী ব্যক্তি, কিন্তু তিনি স্বভাবে কৃপণ। তবে তিনি কোনো বিরাগী বা সন্ন্যাসীদের দেখলে আবেগে আপ্লুত হয়ে তাদের প্রণামী দেওয়ার জন্য কোনোভাবে দ্বিধাবোধ করতেন না। সেখানে কিন্তু তার কোনো কার্পণ্য ছিল না। এরপরে দেখো যে তার চমকে ওঠার কারণ কি। তাহলে লাইনটা আমি এখানে এটা দিয়েছি, কিন্তু বইয়ের দেখো এই পোর্শনটাতে আরও কতগুলো লাইন রয়েছে। চমকে উঠলেন জগদীশবাবু, তারপরের লাইনটা দেখো, বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। এই লাইনটা ধরেও কিন্তু এই প্রশ্ন আসতে পারে। বা তারপরের লাইনটা দেখো, আমরাও চমকে উঠেছি বই কি। তাহলে আমরা কারা, তাদের চমকে ওঠার কারণ কি? তাহলে চমকে ওঠার কারণ বা জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে যাওয়ার কারণ কি, এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু এক। শুধু এখানে জগদীশবাবুর পরিচয়টা চাইলে এটা আলাদাভাবে দিতে হবে, আর এখানে আমরা বললে এই গল্পের লেখক তথা তার বন্ধু বা কথকদের কথা বলা হয়েছে সেটা বলতে হবে। তাহলে এবার চমকে ওঠার কারণ কি? চমকে ওঠার কারণ হচ্ছে যে জগদীশবাবুর বাড়িতে যে সন্ধেবেলায় হরিদা বহুরূপী হিসেবে বিরাগীর ছদ্মবেশ ধারণ করে যখন উপনীত হয়েছিলেন এবং বারান্দার সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছিলেন, তখন তাকে দেখে জগদীশবাবু এমনকি গল্পের কথক সহ তার বন্ধুরা কেউই তাকে হরিদা বলে চিহ্নিত করতে বা চিনতে পারেননি। তাদের দৃষ্টিতে যেটা ধরা পড়েছিল যে যেন জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগ চর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। ছিল কি না তার আধুর গা, তার ওপর একটি ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভেতরে শুধু একটা বই গীতা। গীতা বের করে তিনি কি যেন দেখলেন
তারপর নিজের মনে মনে হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি সেই বিরাগীর চোখে ঝরে পড়ছিল। এখানে তার এই বাহ্যিক স্বরূপ দেখেই জগদীশবাবু চমকে উঠেছিলেন। তার দুই চোখ বিস্ময়ে অপলক হয়ে গিয়েছিল এবং গল্পের হরিদার বন্ধুস্থানীয় গল্পের কথক ও তার বন্ধুরা চমকে উঠেছিলেন। তাহলে এখানে পুরো বইয়ের এই অংশটা ধরে যদি তোমরা লাইনগুলো সুন্দরভাবে মনে রেখে বানান ঠিক লিখে উত্তরটা লিখতে পারো, তাহলে কিন্তু এখানে কোনোভাবেই নাম্বার কাটার অবকাশ নেই। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, 3 নম্বর। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? গল্পে। আচ্ছা, আগে প্রথম প্রশ্নটা আলোচনা করে দিই। দেখো, তাহলে এই লাইনটির বক্তা হচ্ছেন জগদীশবাবুর বাড়িতে বিরাগীর ছদ্মবেশ ধারণ করে উপনীত হওয়া বহুরূপী হরিদা। তা এখানে তার এই ধরনের মন্তব্য তিনি কোন প্রসঙ্গে করলেন? না, তিনি যখন জগদীশবাবুর বাড়িতে বারান্দার সিঁড়ির কাছে বিরাগীর ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছিলেন, তখন কথক সহ তার বন্ধুরা এবং জগদীশবাবু কেউই কিন্তু তাকে বহুরিদা বলে চিহ্নিত করতে পারেননি, বরং তাকে একজন বিরাগী হিসেবেই ধারণা মনের মধ্যে তৈরি করেছিলেন। সবাই ছিল বিস্মিত। ঠিক সেই সময় জগদীশবাবু তার শুধুমাত্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বিরাগীকে আসুন বলে অভ্যর্থনা জানিয়েছিলেন। তিনি সিঁড়ি দিয়ে তখনও পর্যন্ত নেমে আসেননি। এতে রুষ্ট হয়েছিলেন সেই বিরাগী এবং তিনি জগদীশবাবুর অহংকারের ওপর আঘাত হেনে, অহংসত্তার ওপর আঘাত হেনে মন্তব্যও করেছিলেন। তাতে ভীত হয়ে পড়েন জগদীশবাবু এবং তিনি দ্রুত সিঁড়ি থেকে নেমে আসেন, নিজের অপরাধ স্বীকার করেন, আর তখনই তিনি বিরাগীকে ক্রুদ্ধ না হতে বা ক্রোধ না করতে অনুরোধ করেন। তখনই কিন্তু বিরাগীর ছদ্মবেশ ধারণকারী হরিদা এই ধরনের মন্তব্য করেছিলেন। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো। গল্পে বক্তা শুধু রাগ নামক রিপু নয়, যেন ষড়রিপু থেকে নিজেকে মুক্ত করে ফেলেছেন, তা তার বক্তব্য অনুসারে আলোচনা করো। দেখো, গল্পের মধ্যে কিন্তু একজন প্রকৃত বিরাগী জগদীশবাবুর বাড়িতে উপনীত হননি। যিনি উপনীত হয়েছিলেন তিনি হচ্ছেন হরিদা, একজন বহুরূপী। তিনি বিরাগীর বহুরূপ ধারণ করে উপনীত হয়েছিলেন। তাই একজন বিরাগীর প্রকৃত কি স্বভাব হওয়া উচিত, তার কি বোধ, তার কি দার্শনিক দৃষ্টিভঙ্গি, তার চিন্তা ভাবনা যা হওয়া উচিত, সেটাই কিন্তু হরিদা তার বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। তা সে প্রসঙ্গেই এখানে বলেছেন কি না, বিরাগী জগদীশবাবুর বাড়িতে শুধুমাত্র 1 গ্লাস ঠান্ডা জল পান করেন এবং তাতে পরিতৃপ্ত হয়ে পরম সুখ সম্পর্কে বলেন যে পরম সুখ হলো সব সুখেরই বন্ধন থেকে মুক্ত হওয়া। এতে সন্তুষ্ট হন এবং জগদীশবাবু আরও ভক্তিতে গদগদ হয়ে বিরাগীর পায়ের কাছে বসে তার পা দুটো স্পর্শ করার জন্য যেন খুব অস্থির হয়ে ওঠেন আর তার বাড়িতে কয়েকদিন কাটানোর অনুরোধ করেন। বিরাগী কিন্তু জগদীশবাবু সেই অনুরোধকে উপেক্ষা করেন এবং তিনি জানান যে বাইরের খোলা আকাশ থাকতে, তিনি ধরিত্রীর মাটি থাকতে তিনি কখনোই কোনোভাবে এক বিষয়ীর দালান বাড়িতে আশ্রয় নিতে পারেন না। এরপর জগদীশবাবু খুব করুণ সুরে আবেদন করলে বিরাগী জানান যে তিনি জল খেয়েছেন, এটাই যথেষ্ট। পরমাত্মা জগদীশবাবুর কল্যাণ করবেন, কিন্তু কোনোভাবেই তার পক্ষে কারোর গৃহে আশ্রয় নেওয়া সম্ভব নয়। এরপর জগদীশবাবু বিরাগীকে কোনোভাবে হোক সন্তুষ্ট করতে চাইলে বিরাগী জানান যে তিনি জগদীশ্বরের আশ্রয় রয়েছেন, তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো তিনি জগদীশ্বরের কাছেই প্রার্থনা করবেন।
কোনোভাবে কোনো ব্যক্তির দ্বারস্থ তিনি হতে চান না। তাই কোনোভাবেই জগদীশবাবু বিরাগীকে যখন কোনোভাবেই যে তার সেবা করে উঠতে পারছেন না, তখন তার কাছ থেকে কিছু উপদেশ শুনতে চাইলে বিরাগী জানান যে ধন জন যৌবন কিছুই কিন্তু আমাদের নিজেদের নয়, এগুলো এক একটা সুন্দর সুন্দর বঞ্চনা। মনে প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হওয়ার চেষ্টা করতে বলেন, এবং যাকে পেলেই সমস্ত ঐশ্বর্য আমাদের পাওয়া হবে। এরপর সিঁড়ির ওপর বেশ কিছুক্ষণ অচঞ্চল হয়ে বিরাগী দাঁড়ান, আর জগদীশবাবু প্রণামী স্বরূপ যখন 100 টাকা বিরাগীকে প্রদান করতে চান বা তার তীর্থ ভ্রমণের জন্য যখন সেটি গ্রহণ করার অনুরোধ জানান, জগদীশবাবুর সেই অনুরোধ একেবারে প্রত্যাখ্যান করেন এবং তিনি মনে করেন যে সমস্ত তীর্থই তার হৃদয়ের মধ্যে রয়েছে, তীর্থ ভ্রমণের জন্য অর্থ ব্যয়ের কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তিনি যেমন অনায়াসেই ধুলো মারিয়ে চলে যেতে পারেন, তেমনি অনায়াসেই তিনি যে কোনো মূল্যবান সম্পদকেও অবজ্ঞা করে চলে যেতে পারেন। সেটাই তিনি করে দেখালেন জগদীশবাবুর বাড়ি থেকে বিদায় নেওয়ার সময়। তাহলে তার এই ধরনের যে মন্তব্য আমরা দেখলাম, এই মন্তব্যের মধ্য দিয়েই কিন্তু হরিদা যে এক বিরাগীর ছদ্মবেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন, তার এই ধরনের সমস্ত মন্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে একজন প্রকৃত বিরাগীর যে সমস্ত রকম রিপুর আসক্তি থেকে নিজেকে মুক্ত করে ফেলেন একজন প্রকৃত বিরাগী, সেটা কিন্তু এই হরিদার এই ধরনের দার্শনিকতাপূর্ণ মন্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। তাহলে এখানে আমরা জগদীশবাবুর বাড়িতে আসা হরিদার যে রূপ এবং তার যে মন্তব্য, সেই প্রসঙ্গটাই কিন্তু উত্তর আকারে পেলাম দুটো প্রশ্নের মধ্য দিয়ে। এই দুটো প্রশ্ন তৈরি করো। এই দুটো প্রশ্ন আর প্রথম এই মোটামুটি এই 3টে প্রশ্ন হচ্ছে আমাদের এবারের 24 সালের যে তোমরা মাধ্যমিক দিচ্ছ, সেখানে তোমাদের রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে এই 3টে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।